ঢাকা জয়দেবপুর রুটে ছুটল 4 জোড়া কমিউটার ট্রেন। উদ্বোধন করলেন রেল উপদেষ্টা। 10 বাস দিয়ে চালু হলো বিআরটি প্রকল্প। মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বাহারি ফুলে সেজেছে পুরো চত্বর। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দেশে অবৈধ বিদেশির সংখ্যা 40,000-এরও বেশি, জড়িয়ে পড়েছে নানা অপরাধে। প্রশাসনের গাফিলতি দেখছেন বিশেষজ্ঞরা। গণ অভ্যুত্থানে সাভারের রিয়াজুল হত্যা মামলার আসামি বরগুনার দিনমজুর হিরণ মাতব্বর। পূর্বশত্রুতার অভিযোগ, ক্ষুব্ধ শহীদের স্ত্রীও। এবং সিরিয়ায় দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশটির ভবিষ্যৎ নিয়ে জর্ডানে 8 আরব দেশ, জাতিসংঘ ও ইউ এর সঙ্গে বৈঠকে ব্লিংকেন। দেখছিলেন শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি শিখা আজিজ। ঢাকা জয়দেবপুর রুটে চালু হলো 4টি কমিউটার ট্রেন। রবিবার সকাল 7টায় উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে ট্রেন ভেদে বিরতি দিয়ে ঢাকা পৌঁছে। এছাড়াও তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। বহুল ভোগান্তি শেষে অবশেষে এক যুগ পর চালু হলো বিআরটি বা বাস র্যাপিড ট্রানজিট। বিআরটিসির 10টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস নিয়ে চালু হলো প্রকল্পটি। সকালে বিআরটি বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, স্বল্প আয়ের মানুষের জীবনে স্বস্তি ফেরাতেই এই উদ্যোগ। আপাতত বিআরটি লেন দিয়ে বাসের সঙ্গে চলতে পারবে ছোট গাড়ি বলেও জানান উপদেষ্টা। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধ প্রস্তুত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মী দেওয়ান ইমনের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। রাত পোহালেই 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লাখ শহীদ ও 2 লাখ বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে বাংলার আকাশে উদিত হয় স্বাধীনতার লাল সূর্য। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে নীল আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়ছে লাল সবুজের পতাকা। বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে ঝকঝকে করা হচ্ছে সৌধ প্রাঙ্গণ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। গাছের সবুজ পাতা আর লাল ফুলের সমন্বয়ে রূপ দেয়া হয়েছে জাতীয় পতাকার। আমরা 16 ডিসেম্বরের উপলক্ষে কাজ করিয়া আমরা আনন্দ ভোগ করি। বিভিন্ন কাছে ওয়াশের কাজ আছে, বিভিন্ন ইভেন্টের কাজ করতেছে, বিভিন্ন কাজ করতেছে। প্রায় 1 মাস থেকে এই টাওয়ারের কাজ চলছে। প্রেসার মেশিন দিয়ে এটা ধোয়া হয়েছে আগে। এখানে গাঁথুনির কাজ হইতেছে, গাঁথুনি করতেছি, আবার ভাঙা যেগুলা ওগুলা ঠিক করতেছি। নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধ প্রস্তুত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। 16ই ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন জাতীয় স্মৃতিসৌধে। সশস্ত্র বাহিনীর সুসজ্জিত চৌকস দলের রাষ্ট্রীয় সালামের সঙ্গে সঙ্গে বেজে উঠবে বিহুগলে করুণ সুর। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত হবে স্মৃতিসৌধ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের 7 বীরশ্রেষ্ঠের একজন শহীদ সিপাহী মোস্তফা কামাল। স্বাধীনতার জন্য তিনি প্রাণ উৎসর্গ করলেও তার পরিবার কেমন আছেন সে খোঁজ নেয় না কেউ। 32 বছর আগে সরকারিভাবে নির্মিত বাড়িতে বসবাস করছেন তার স্বজনরা। তবে বর্তমানে বাড়িটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমন বাস্তবতায় যথাযথ সম্মান এবং পুনর্বাসনের দাবি জানিয়েছে সিপাহী মোস্তফা কামালের পরিবার। ভোলা প্রতিনিধি ছোটন শাহর রিপোর্ট জানাচ্ছেন এনআই নাহিদ। ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর গ্রাম।
1947 সালের 16 ডিসেম্বর হাবিলদার হাবিবুর রহমান এবং মালেকা বেগমের ঘরে জন্ম শহীদ সিপাহী মুস্তফা কামালের। মেঘনার ভাঙ্গনে বাড়িটি বিলীন হয়ে গেলে সদর উপজেলার মৌটুপি গ্রামে চলে আসে পরিবারটি। 1982 সালে তৎকালীন সরকার বীর শহীদের পরিবারের বসবাসের জন্য শহীদ স্মরণিকা নির্মাণ করে দেয়। সেখানেই মোস্তফা কামালের মাসহ পরিবারের অন্য সদস্যরা বাস করছিলেন। বীর মাতা 2 বছর আগে মৃত্যুবরণ করায় বর্তমানে বাড়িটিতে বীরশ্রেষ্ঠের ছোট ভাই মুন্তাফিজুর রহমান এবং তার পরিবারের সদস্যরা বসবাস করছেন। বর্তমানে ঘরের চারদিকে দেখা দিয়েছে বড় বড় ফাটল, খসে পড়ছে প্লাস্টার, যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের কাছে যথোপযুক্ত সম্মান পুনর্বাসনের দাবি তাদের। আমাদের এই ঘরটারে প্রতিটা 7টা বিশিষ্ট ঘর সব 3তলা 4তলা করিয়া দিছে, আমাদের ঘরটাই অবহেলিত হইয়া পড়িয়া দিছে। অনেক ঝুঁকি নিয়ে আমরা বসবাস করতে, যে কোনো মুহূর্তে কোনো একটা অ্যাক্সিডেন্ট অনেক গিয়া। স্বাধীনতার 53 বছরে তার আত্মত্যাগ অনেকেই ভুলতে বসেছে বলে অভিযোগ শহীদ পরিবারটির। যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। শহীদের স্মৃতি ধরে রাখতে তার নামে একটি গ্রন্থাগার ও জাদুঘর করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানতে পারছে। বীরশ্রেষ্ঠের পরিবারের দেখভালে প্রশাসনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান এলাকাবাসীর। আমাদের দাবি যাতে তারা আরো সচ্ছলভাবে থাকতে পারে, সচ্ছলভাবে চলতে পারে, সরকার যাতে একটু কেয়ার করে। সরকারি সুবিধার মধ্যে সর্বোচ্চ যে সুবিধাটা, সেই সুবিধাটা যেন ওনারা পান। তার অবদানকে আরো সুন্দরভাবে এখানে স্বীকৃতি দেওয়া হোক। বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। পরিবারের মধ্যে তার ভাইয়ের ছেলেরা আছেন। আমরা আগামী বিজয় দিবসে তাদেরকে দাওয়াত দিয়ে, তাদেরকে সংবর্ধনা দিয়ে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে মোস্তফা কামাল ব্রাহ্মণবাড়িয়ার দারুইন গ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধে শহীদ হন। তাকে মরণোত্তর বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ নড়াইলে জন্মগ্রহণ করেন। সেখানে তাকে নিয়ে নির্মিত স্মৃতিসৌধটি সঠিকভাবে সংরক্ষণ হয়নি। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, সেখানে ঘুরতে এসে দর্শকদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ ইশিকা। যেমনটি বলছিলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ নড়াইল সদর উপজেলার তৎকালীন মহিষকুলা গ্রামে জন্মগ্রহণ করেন। 1936 সালের 26শে ফেব্রুয়ারি তিনি তার যে জন্মভিটা আমরা এখন রয়েছি এখানে তিনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পর থেকে তিনি বিগত সময়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এখানে কিন্তু হয়েছে। বিশেষ করে তার যে জন্মভিটা বর্তমানে এটিকে নূর মোহাম্মদ নগর হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ড হলেও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, যেটি এখনো আসলে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। আশেপাশে ময়লা আবর্জনা, আশেপাশে গরু অনেকে বেঁধে রেখেছেন, দেখা যাচ্ছে ময়লা আবর্জনা, কিন্তু বিশেষ করে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। যেখানে একটি বাউন্ডারি এলাকাবাসী দীর্ঘদিনের দাবি রয়েছে, কিন্তু সেই বাউন্ডারিটি এখন নির্মাণ করা হয়নি। এখানে কয়েকটি বসার জায়গা থাকলেও সেগুলো কিন্তু আসলে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে আমরা এখানকার যারা আছে তারা অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছে বিভিন্ন সময়ে কর্মকর্তারা আসছেন, জেলা প্রশাসনের অনেকে এখানে আসেন, বিশেষ করে জন্মদিন এবং তার শাহাদত বার্ষিকীতে অনেকে এসে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে গেলেও কিন্তু এই কাজগুলো কিছুই হয়নি। এ বিষয়ে আমরা জেলা প্রশাসকের সাথে সম্প্রতি কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সরকারের এখানে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনো হয়নি, সেইগুলো কিন্তু তারা পর্যায়ক্রমে করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ বিষয়ে আমরা এখানকার যে বিভিন্ন মানুষ আসে, এখানকার যারা আমাদেরকে জানিয়েছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বীরশ্রেষ্ঠর এই জন্মভূমিটি দেখার জন্য মানুষ আসে, এসে কিন্তু এখানে হতাশ হয়ে ফিরে যায় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ এখানে যে পরিবেশ রয়েছে সেখানে একেবারেই বাইরে থেকে যে লোকগুলো আসেন এখানে দেখার জন্য আসে, কিন্তু এখানে সেরকমের না আছে, এখানে একটা শৌচাগার নেই, না আছে এখানে একটু বিশ্রাম নেওয়ার মতো কোনো জায়গায় কিন্তু এখানে নেই। সেই জন্য কিন্তু তারা বিভিন্ন সময় দাবি জানিয়েছেন যে এখানে যেন এই জিনিসগুলো তৈরি করা হয়, যাতে
বাইরে থেকে যারা দর্শনার্থী আসেন তারা এসে যেন এখানে একটু সময় বসে বিশ্রাম নিতে পারেন। তো এই ছিল নড়াইল থেকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর জন্মভিটা নূর মোহাম্মদ নগর থেকে সর্বশেষ। শরীফুল, অনেক ধন্যবাদ আপনাকে। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ নড়াইলের যে স্মৃতিসৌধ সেটি নিয়ে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। দেশে 40,000-এরও বেশি অবৈধ বিদেশি অবস্থান করছে, যাদের বেশিরভাগই অনলাইন ক্যাসিনো, জাল টাকার ব্যবসা, মাদক চোরাচালান, ক্রেডিট কার্ড জালিয়াতি সহ ভয়াবহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। এমন অপরাধের মাত্রা দ্রুত বাড়ায় উদ্বেগ জানান অপরাধ বিশেষজ্ঞরা। তাদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিতে অপরাধ ও অপরাধীর সংখ্যা বাড়ছে। শিউলি রায়ের বিশেষ রিপোর্ট। অর্থনীতির পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে বিদেশিদের সংখ্যা। পর্যটন, শিক্ষা, ব্যবসা বাণিজ্যের কাজে নাইজেরিয়া, চীন, ভারত সহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা ভিসা নিয়ে বাংলাদেশে আসে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে যায় অবৈধভাবে। 2022 সালে পুলিশের একটি বিশেষ জরিপে জানা যায়, ভিসা ছাড়াই বাংলাদেশে অবস্থান করছে 12,980 জন বিভিন্ন দেশের নাগরিক। 2024 সালে যা বেড়ে দাঁড়িয়েছে 40,000-এ। 2023 সালে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা 1,07,167 জন। তাদের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত ভিসায় 10,485 জন, চাকরি ভিসায় 14,399 জন, শিক্ষা ভিসায় 6,827 জন ও ভ্রমণ ভিসায় 75,456 জন। দীর্ঘদিন ধরে বসবাসরত সব বিদেশি নাগরিক জড়িয়ে পড়েছে নানা অপরাধে। বন্ধুত্বের সেতু তৈরি করে দামি উপহারের ফাঁদ, অনলাইনের ক্যাসিনো, জাল টাকার নোট ব্যবসা, মাদক চোরাচালান ছাড়াও ক্রেডিট কার্ডের মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জালিয়াতি ঘটনায় বিভিন্ন মামলায় আসামি হয়েছে 28 দেশের 730 নাগরিক। এসব অবৈধ পথে অর্জিত অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করা হয় প্রতি বছর 26,000 কোটি টাকা। বিদেশিদের এমন অপরাধমূলক কর্মকাণ্ডের বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর থাকার পরামর্শ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। আমাদের এখানে মূলত কয়েকটি প্রেক্ষাপটে বিদেশিরা আসেন। একটি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে কিছু অংশ আসে পড়াশোনার জন্য, আর এর সাথে সাথে কিছু আসে কর্মের প্রয়োজনে, আর এই কর্ম এবং পড়াশোনার দোহাই দিয়ে একটা অংশ আসে অপরাধ করার জন্য। এদের একটা বড় অংশ নানা ধরনের অপরাধের জায়গাগুলো আমাদের এখানে সৃষ্টি করছে। সেই অপরাধের জায়গাগুলো যদি আমরা দেখি যে জাল টাকা নোট বা জাল টাকার নোট বা যেভাবেই বলি সেই নোট ছাপানো বা সেটির জাল টাকা তৈরি করা, সেই কাজটি করছে। মাদকের একটি ভয়াবহ অভিযোগ আছে। এর সাথে আমরা দেখছি যে আমাদের যে বিভিন্ন বুথগুলো আছে, টাকার বা এটিএম যে বুথগুলো আছে, সেই বুথগুলো থেকে টাকা উত্তোলন করা, চুরি করা, বিভিন্ন জায়গায় চুরি করার মতো অপরাধও এরা জড়িয়েছে। এর সাথে যুক্ত হয় যে টাকা পাচার। আইন বহির্ভূত কাজটি সম্পন্ন করার সুযোগগুলো কে দিচ্ছে? এই যারা দিচ্ছে তাদেরকেই, তাদের বিরুদ্ধে যেরকম আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদেশিদের কার্যক্রম থেকে শুরু করে এদের যে গতি প্রকৃতি এবং এরা যে প্রয়োজনে এখানে এসে সেই কাজ করছে কিনা, এই সার্বিক পরিস্থিতিকে মনিটরিংয়ের মধ্যে রাখলেই এই অবস্থা থেকে অনেকটাই মুক্তি মিলবে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে ঢাকা বিভাগের 17 কারাগারে রয়েছে 68 জন পুরুষ ও 17 জন নারী বিদেশি নাগরিক। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানে শহীদ রিয়াজুল গুলিবিদ্ধ হয়েছেন সাভারে। আশুলিয়া থানায় হত্যা মামলায় আসামি করা হয়েছে বরগুনার দিনমজুর হিরণ মাতব্বরকে। অনুসন্ধানে দেখা যায় হিরণ মাতব্বরের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে হত্যা জড়িত না থাকলেও মামলায় আসামি করা হয়েছে। এতে ক্ষুব্ধ স্বয়ং শহীদ রিয়াজুলের স্ত্রীও। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 7ম পর্ব। বরগুনা প্রতিনিধি রিয়াজ আহমেদের অনুসন্ধান জানাচ্ছেন এম এ আজিম। 5 আগস্ট সরকার পতনের পর সাভারে বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বরগুনার রিয়াজুল।
ঘটনার প্রায় 4 মাস পর রিয়াজুলের ভাই আলম বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। সে মামলায় আসামি করা হয় বরগুনার দিনমজুর হিরণ মাতুব্বরকে। এই হিরণ মাতুব্বর গত 6 মাস ধরে মাটি কাটার কাজ করেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনে। হিরণ ভাই উনি বিগত প্রায় 5-6 মাস ধরে আমাদের এই জাগনারীর কাজের সাথে জড়িত, আমাদের সাথেই কাজ করে। তো আমরা একসাথেই কাজ করছি, উনি আমাদের সাথেই ছিল। উনি ঢাকা বা কোথায় যে ছাত্র আন্দোলনে লোক নিহত হয়েছে ওখানে যাওয়ার তো প্রশ্নই আসে না। ঢাকা গেলে না, কোথাও গেলে না, আমাকে লাগে কাজ করে। এই মাটি এই মামলাটা কিভাবে পড়লে? দুবেলা খাবার জোটাতে হিমশিম খাওয়া হিরণ হত্যা না করেও হত্যা মামলার আসামি। যেন মরার উপর খরার ঘা হিরণের জীবনে। আমি দিনমজুর কাজ করি, আমার সংসারে খাটাই ফাটাই কোনো লোক নাই। আমি খাড়ি, আমার 2-3টে বাচ্চা কাচ্চা, আমার কিস্তি বেঁধে আছে। আমি একদিন কাজ না করতে হলে আমার সংসার চলে না। আমি এই মিথ্যা মামলায় আমি বাজি যদি হয়রানি হই, আমার সংসার চালানোর মতো কোনো লোক নাই। কেন বরগুনার দিনমজুর হিরণ রিয়াজুল হত্যা মামলার আসামি হলেন? দেশ টিভির অনুসন্ধানে মেলে চাঞ্চল্যকর তথ্য। এই হিরণের মেয়েকে ধর্ষণ চেষ্টা চালায় আলমের ভাইয়ের ভাগ্নি জামাই। তাকে বাঁচাতে হিরণকে হত্যা মামলায় ফাঁসিয়ে এখন ধর্ষণ চেষ্টা মামলা তুলে নেয়ার চাপ দিচ্ছে আলম। নারী শিশু মামলা ওই সময় এই কিছুদিন আগে আমার কইতে আছে যে দেখাই দিব, বুঝাই দিব, ক্ষমতা আছে, এতদিন পাই না, এখন বুঝানোর ক্ষমতা আছে, এখন বুঝাই দিব। এই এবার এই 2-3 দিন আগে শুনি যে আমি নাকি মামলায় বাজছি। আশুলিয়া থানায় হত্যা মামলার বাদী আলমের সাথে কথা বলতে চাইলে পাওয়া যায়নি তাকে। এমন মিথ্যা মামলা আর নিরীহ মানুষদের হয়রানির বিরুদ্ধে ক্ষুব্ধ নিহত রিয়াজুলের স্ত্রীও। তার দাবি বন্ধ করা হোক হয়রানি। আমার স্বামী মারা গেছে সাভারে, যে অপরাধী তাকেই সে সাজা দেওক। নিরপরাধ মানুষকে কাউকে আমি বাজানোর জন্য একমত না। আর আমার স্বামীরে দিয়ে কেউ বিজনেস করুক সেটাও আমি চাই না। আমি আবার আমার সন্তান ন্যায় বিচার চাই, বিচারপতির কাছেও চাই, দেশবাসীর কাছেও চাই, আল্লাহর কাছেও চাই। নিরীহ মানুষদের হয়রানি বন্ধ এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দালাল ধরে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দিশালায় আটকে রয়েছেন চুয়াডাঙ্গার 37 যুবক। দফায় দফায় মুক্তিপণ আদায় করলেও তাদেরকে ছাড়েনি লিবিয়া মাফিয়ারা, বরং তাদের উপর চালানো হচ্ছে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন। ভিডিও কলের মাধ্যমে সেই নির্যাতনের চিত্র দেখানো হচ্ছে স্বজনদের। ফের দাবি করা হচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। সহায় সম্বল হারিয়ে নিরুপায় পরিবারগুলো প্রাণে বেঁচে ফেরানোর আকুতি তাদের। নেওয়া হয়েছে আইনগত পদক্ষেপ। ইতিমধ্যেই ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। চুয়াডাঙ্গা থেকে সহকর্মী খায়রুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন সজল বিশ্বাস। বাবা মারগো না, বাবা মারগো না, বাবা। স্বপ্নের দেশ ইতালি। আর্থিক সচ্ছলতা আর উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন অসংখ্য যুবক। তাদের চাওয়া পরিবারের সচ্ছলতা এনে গড়বে নতুন জীবন। তবে এই স্বপ্নই যে একদিন কাল হয়ে দাঁড়াবে এটা ছিল তাদের অজানা। প্রায় বছরখানেক আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার জন্য রওনা হয়েছিল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার 37 জন যুবক। কথা ছিল দুবাই হয়ে নিয়ে যাওয়া হবে স্বপ্নের দেশ ইতালিতে, কিন্তু তাদেরকে নেওয়া হয় লিবিয়ায়। সেখানেই জিম্মি হয় মাফিয়া চক্রের হাতে। টানা 11 মাস ধরে লিবিয়ায় বন্দী ওই যুবকরা। দফায় দফায় মুক্তিপণ দিলেও রেহাই পায়নি তারা, বরং নির্মম নির্যাতনের ভিডিও পাঠিয়ে চাওয়া হচ্ছে মুক্তিপণ। না পেলে চালানো হচ্ছে আবারও নির্যাতন। পরিবারের কাছে ফোন আসলেই আটকে উঠছে স্বজনেরা। এই বুঝি ভিডিও কলের মাধ্যমে দেখানো হবে অত্যাচারের নির্মম দৃশ্য, চাওয়াও হবে মোটা অঙ্কের টাকা। আমার বোনের না পারলো ছেলে পিলে দুটোর দিকে একটু তাকায়েন ভাই। আপনার যদি ছেলে পিলে থাকে একটু ওগার উপরে আপনি মহাব্বত করেন ভাইয়া। স্থানীয় দালালদের প্রতারণার জালে প্রথমে জন প্রতি 13 লাখ টাকা করে দেশ ছাড়েন তারা। দফায় দফায় গুনতে হয়েছে আরও 10 থেকে 15 লাখ টাকা, তবুও মেলেনি বেঁচে ফেরার নিশ্চয়তা। চোখে মুখে হতাশার ছাপ নিয়ে স্বজনদের বাঁচানোর আকুতি পরিবারগুলোর। নির্মম এই ঘটনার কান্নার রোল পড়েছে গ্রামে গ্রামে।
দালালরা হাত পা বেঁধে নির্মম নির্যাতনের পর কান্নার আওয়াজ রেকর্ড করে পরিবারের সদস্যর কাছে থেকে আদায় করে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। পরিবারগুলো সর্বশান্ত হয়ে এখন ছুটছেন বিভিন্ন অফিস আদালতে, করেছেন সংবাদ সম্মেলনও। এদিকে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়েরও হয়েছে। শুরু হয়েছে আইনগত পদক্ষেপ। আমরা যাদেরকে জানতে পারবো অবশ্যই গ্রেপ্তার করবো এবং পাশাপাশি আমরা সিআইডিকেও জানিয়েছি, তারা এই মামলাটায় তদন্ত কার্যক্রম হাতে নিলে মূল যে রহস্য এটা পরিপূর্ণভাবে উদ্ঘাটন হবে বলে আমি মনে করি। গ্রামের সাধারণ মানুষদের জিম্মি করে প্রায়ই ঘটে এমন করুণ ঘটনা। প্রতারকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলেই কমবে এই তৎপরতা, বলছেন সচেতন মানুষ। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঠাকুরগাঁওয়ে ৬ বিঘা জমি জুড়ে দার্জিলিং ও চায়না জাতের কমলা সহ মালটার বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক জয়নাল আবেদিন। প্রথমে ১৫০টি গাছ দিয়ে শুরু করলেও এখন বাগানটিতে রয়েছে কমলা ও মালটার ৫৫০টি গাছ। চলতি বছর আশানুরূপ ফলন হওয়ায় ১৫ থেকে ২০ লাখ টাকার ফল বিক্রির আশা করছেন বাগান মালিক। আর বাগান দেখতে এসে কমলা কিনছেন অনেকেই। শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সেজন। সারি সারি গাছে থোকায় থোকায় ঝুলছে কমলা, পাশাপাশি গাছে গাছে শোভা পাচ্ছে মালটা। এমন বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন ঠাকুরগাঁয়ের জয়নাল আবেদিন। চাকরি থেকে অবসরের পর ২০১৯ সালে ঠাকুরগাঁয়ের উত্তর বৈঠিনা গ্রামের ১ বিঘা জমিতে গড়ে তোলেন বাগান, যেখানে বর্তমানে ২০০টি দার্জিলিং ও ২০০টি চায়না জাতের কমলা এবং ১৫০ মালটার গাছ রয়েছে। ব্যতিক্রমে বাগান দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। অনেক বড় কমলা বাগান, মালটা বাগান দুটাই হচ্ছে, তো শোনার পরে আজকে আসলাম, এসে অনেক ভালো লাগলো। আমরা তো মোবাইলে বা টিভিতে অনেকেই দেখতেছি, মানে দূর থেকে দেখতেছি, কিন্তু নিজের চোখে এসে ছুঁয়ে দেখার আনন্দটাই কিন্তু অন্যরকম। অসংখ্য কমলা ধরেছে বাগানে, এত সুন্দর কমলা যে আসলে আমরা অবাক। চাকরি থেকে অবসরের পর কি করবেন এমন চিন্তায় মাথা আসে কমলা চাষের কথা। এখন জয়নাল আবেদিনকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন তরুণ উদ্যোক্তারাও। অনেকেই চারা কিনে নিচ্ছেন তার বাগান থেকে, প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। জয়নাল আবেদিনের বাগান দেখে অনেক স্থানীয় উদ্যোক্তা যারা উৎসাহিত হচ্ছেন এবং নতুন নতুন বাগান সৃজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের নতুন নতুন বাগান সৃজনে কারিগরি সহায়তা সহ যদি উপকরণ সহায়তা দেওয়ার সুযোগ থাকে সেগুলো আমরা প্রদান করে যাব। বাগানে দার্জিলিং জাতের কমলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫০ টাকায়, চায়না জাতের ২৫০ টাকা আর মালটা ২০০ টাকায়। গেল বছর এই বাগান থেকে ৬ লাখ টাকার কমলা বিক্রি করেছেন জয়নাল আবেদিন। এবার ১৫ থেকে ২০ লাখ টাকার বিক্রির আশা তার। আমি অবসরে যাওয়ার ঠিক ৫ বছর আগে আমি ভাবতাম যে আমি অবসরে গিয়ে কি করব, আমি তো অসুস্থ হয়ে যাব যদি বসে থাকি। এই চিন্তা করে আমি যখন চুয়াডাঙ্গা চাকরি করতাম তখন এখান থেকে আমি নিধিকুণ্ড থেকে কিছু চারা নিয়ে আসি, ১৫০ চারা আনি, এনে আমার ১ বিঘা জমিতে আমি লাগাই। সরকারি সহায়তা পেলে এমন ফল চাষে উদ্বুদ্ধ হবেন বেকার যুবকরা, এতে বাড়বে কর্মসংস্থান, এমনটাই বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। যশোরে শীতকালীন সবজির দাম কমেছে। এদিকে বোতলজাত ভোজ্য তেলের দাম বাড়লেও সরবরাহ স্বাভাবিক হয়নি। আরও জানবো সহকর্মী সালাউদ্দিন সাগরের কাছ থেকে। সাগর, এখনো ভোজ্য তেল স্বাভাবিক সরবরাহ না হওয়ার কারণ কি বলছেন বিক্রেতারা? ধন্যবাদ ইশিকা, আপনি যেমনটা বলছিলেন যে আসলে যশোরে সয়াবিন তেলের দাম বাড়লেও কিন্তু আসলে সরবরাহটা স্বাভাবিক হয়নি। এটা নিয়ে কিন্তু ক্রেতারা দুষছেন মূলত কোম্পানি প্রতিনিধি যারা আছে তাদেরকে। আবার এটা নিয়ে আবার ভোক্তা সাধারণ কিন্তু দারুণ একটা বিড়ম্বনার ভিতরে পড়েছেন। আবার আর একটু আশার খবর জানিয়ে রাখি, এতদিন আমরা জানিয়ে আসছিলাম যে যশোরে বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু দাম কমছিল না। তো আমরা এখন যেটা জানতে পারছি যে আসলে শীতের সবজি বাড়ার সাথে সাথে এখন কিন্তু দাম কমা শুরু হয়েছে। আমরা যদি সর্বপ্রথম যে মশলা আইটেমটি রয়েছে, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, পেঁয়াজ, যে পূর্বের দাম ছিল, গত সপ্তাহের দাম ছিল ১৪০ থেকে ১৫০ টাকা করে কেজি, আজকে কিন্তু পেঁয়াজের দাম ৮০ থেকে ৯০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। পূর্বে আলুর দাম ছিল ১০০ থেকে ১২০ টাকা করে, আজকে নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা করে।
ব্রয়লার মুরগির দামটি শুধু অপরিবর্তিত রয়েছে। কাঁচা ঝাল বিক্রি হচ্ছিল আগে 300 টাকা করে গত সপ্তাহে, এখন বিক্রি হচ্ছে 80 টাকা করে কেজি। বেগুন বিক্রি হচ্ছিল 120 টাকা করে কেজি, এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে কেজি। এছাড়া মানভেদে বেগুন কিন্তু 60 টাকা করে বিক্রি হচ্ছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 30 টাকা করে কেজি, বরবটি 70 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা করে কেজি, শিম বিক্রি হচ্ছে মানভেদে 50 থেকে 60 টাকা করে কেজি। আমরা তেলের ব্যাপারে যে বিষয়টি, সয়াবিন তেলের ব্যাপারে, এই ব্যাপারে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। তিনি আসলে আমাদেরকে একটু বলবেন যে আসলে বাজারে সয়াবিন তেলের দাম বাড়ার সাথে সাথে এখনো পর্যন্ত কেন সরবরাহ স্বাভাবিক হয়নি, এই ব্যাপারটা কেন ঘটছে, আর ক্রেতারা কি বলতেছেন আপনাদের? এটা তো আসলে বাজারে তো হঠাৎ করে দেখা গেল যে সয়াবিন বোতল উদা হয়ে গেল, আবার দাম বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে অন্য অন্য জায়গায় কিছুটা স্বাভাবিক হলেও যশোর বাজারে সেইভাবে স্বাভাবিক হয়নি। এখন এইটার পিছনে আসলে যে কারা জড়িত বা কি, এইটা তো আসলে সরকারের থেকে বের করা উচিত তদন্ত করে, যে কেন এরকম হচ্ছে, যশোর বাজারে কেন সরবরাহ স্বাভাবিক হলো না। দাম বাড়ানোর পরে তো অন্যান্য জায়গায় আমরা খবরে বা বিভিন্ন কিছু দেখছি স্বাভাবিক, তো যশোর বাজারে এখনো 5 লিটারের বা 2-3 লিটারের এগুলো পাওয়া যাচ্ছে না। এখানে ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেমনটা শুনছিলাম যে আসলে সরবরাহ দাম বাড়লেও কিন্তু এখন সরবরাহ বাড়েনি, এটা নিয়ে ব্যবসায়ীদের মাঝে যেমন একটা দ্বিধাবিভক্তি রয়েছে, তেমন কিন্তু ভোক্তা সাধারণের মাঝেও দ্বিধাবিভক্তি রয়েছে। এই ছিল আমার কাছে যশোরের নিত্যপণ্যের বাজারের সর্বশেষ। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। যশোরের নিত্যপণ্যের বাজার নিয়ে সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।